উত্তরাঞ্চলে নদ-নদীর পানি কমলেও থামছে না ভাঙন, সহায় সম্বল হারিয়ে দিশেহারা অনেকেই। চট্টগ্রামের উড়াল সড়কে ময়লার ভাগাড়, একপাশে স্তূপ রেখেই দায় সারছেন পরিচ্ছন্নতা কর্মীরা। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবরে যাব। উত্তরাঞ্চলে নদ-নদীর পানি কমলেও অব্যাহত রয়েছে ভাঙন। গাইবান্ধায় গেল এক সপ্তাহে কয়েকশো ঘরবাড়ি সহ বিলীন হয়েছে ফসলি জমি। চরাঞ্চলে গবাদি পশুর খাবার সংকটে বিপাকে মানুষ। কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপদ সীমা 24 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি কিছুটা বাড়লেও বিপদ সীমার নিচে রয়েছে, নামছে প্লাবিত এলাকার পানিও। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়ায় সদর, কাজীপুর, চৌহালি, শাহজাদপুরের নিচু এলাকায় পানি ঢুকেছে, সাথে দেখা দিয়েছে ভাঙন, যদিও বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি কমা বাড়া এবং ভাঙনের খবর জানাতে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। বকুল, জানাবেন লালমনিরহাটের সবশেষ পরিস্থিতি এখন কি? নিশি, লালমনিরহাটের তিস্তার যে পানি উজানের ঢল গত এক সপ্তাহ থেকে কিন্তু উজানের ঢল আসা যাওয়া করছিল এবং এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার খবর পাচ্ছিল এবং পাবো বলছিল যে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। এক সপ্তাহ থেকে কিন্তু পানি ওঠানামা করছে, এখন কিন্তু একবারে পানি কমে গেছে। সর্বশেষ যেটি তথ্য, বিকেল 3টায় ডালিয়া পয়েন্টে 25 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। গত পরশুদিন কিন্তু এই অঞ্চলে নিচু এলাকা, নিম্নাঞ্চল এলাকা যেগুলো রয়েছে চরাঞ্চলে, সেগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে গত পরশুদিন। তার পরের দিনে কিন্তু পানি নেমে গেছে, এখন কিন্তু প্লাবিত এলাকা নেই। তবে বন্যার পরে যে দুর্ভোগগুলো রয়েছে সেই দুর্ভোগ কিছু কিছু জায়গায় রয়েছে। ভাঙনের তথ্য আমরা পাচ্ছি, বেশ কিছু জায়গায় আসলে ভাঙন দেখা দিচ্ছে। তবে যদিও পানি আসলে আরো বেশি যখন টানতে শুরু করবে তখন আসলে ভাঙনের তীব্রতা আরো বাড়বে। ডালিয়া পয়েন্ট থেকে যখন আসলে উজানের ঢল নেমে আসে, এই পানিগুলো আসলে কুড়িগ্রাম, গাইবান্ধা যেতে যেতে কিন্তু একদিন বা 2 দিন সময় নেয় এবং এই ঢলটা ধীরে ধীরে লালমনিরহাটকে প্লাবিত করে, গাইবান্ধাকে প্লাবিত করে, কুড়িগ্রামকে প্লাবিত করে কিন্তু ব্রহ্মপুত্রের তাদের যে মিলন, সেখানে কিন্তু পানি চলে যায়। সর্বশেষ পাবো যেটি বলছে যে আগামী 24 ঘন্টায় এরকম পানি ওঠানামা করতে পারে, তখন হয়তো বা আবারও স্বল্প মাত্রার বন্যা দেখা দিতে পারে। তবে এখন কিন্তু পানি নেই। জেলা প্রশাসন জানিয়েছে যে তারা এই পুরো জেলা জুড়ে 220 মেট্রিক টন চাল এবং 5 লাখ টাকা বরাদ্দ দিয়েছে এবং আজকে কিছুক্ষণ আগে কিন্তু আদিতমারি কালীগঞ্জের যে সংসদ সদস্য কোনদিন বাবুল এসে মহিষখোসার এই গোবর্ধন তিস্তাপাড়ের একটি ইউনিয়ন পরিষদে তিনি চাল বিতরণ করলেন দুস্থ মানুষদের মাঝে এবং তিনি বলছেন যে আসলে সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তিনি তিস্তা মহাপরিকল্পনা এই অর্থ বছরে বাস্তবায়িত হবে এরকম কিন্তু আশার বাণীও শুনিয়েছেন। তো নিশ্চয়ই ছিল লালমনিরহাটের প্রান্ত থেকে আমার কাছে সবশেষ। বকুল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কুড়িগ্রামে যাব, গোলাম মাওলা সিরাজের কাছে। সিরাজ, জানাবেন কুড়িগ্রামের পরিস্থিতি কি? নিশ্চয়ই কুড়িগ্রামের নদ নদীরও পানি কমছে, শুধু তিস্তার পানি বাড়ছে, যেটা আমরা সারাদিনই বলছিলাম। তো এর বাইরে যেহেতু গত 2 দিন ধরেই কিন্তু একেবারে নদীর যে তীরবর্তী যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল, বিশেষ করে গোচারণভূমি বা চরাঞ্চল, এই টানা 2 দিন যেহেতু হয়ে গেল, ফলে সেখানকার মানুষরা একটু বিপাকে পড়েছে। তাদের গৃহপালিত পশু নিয়ে, গরু ছাগল নিয়ে আসলে এগুলো যতই সময় যাচ্ছে ততই খাদ্যের অভাব দেখা দিচ্ছে। এতে একটি চরবাসীর জন্য বড় সমস্যা দেখা দিয়েছে। অন্যদিকে কৃষির একটা ক্ষতির আমরা কথা বলেছিলাম এর আগেও, সেটি হচ্ছে বীজতলা নষ্ট হচ্ছে এবং কিছু পাট কিন্তু তলিয়ে গেছে। সেই পাটগুলো যদি আরো বেশ কয়েকদিন পানিতে থাকে তাহলে সেই পাট ক্ষেতগুলোও কিন্তু পচে যাওয়ার একটা শঙ্কা প্রকাশ করছে কৃষি বিভাগ। তবে যদিও পানি কিছুটা কমছে, সেই জায়গাটায় তারা একটু আশার বাণী শুনিয়েছে কৃষি বিভাগ যে না, অল্প সময়ের মধ্যে পানি নেমে গেলে এই ক্ষতি থেকে হয়তো কৃষকরা রক্ষা পাবে। কিন্তু যেহেতু আবারও পানি উন্নয়ন বোর্ড বলছে আবারও 48 ঘন্টা এই অঞ্চলে বৃষ্টি হতে পারে এবং আবারও স্বল্প মেয়াদী একটা বন্যা হতে পারে, পানি আবারও বাড়তে পারে, ফলে এই সংখ্যাটা কিন্তু আরো গভীর হয়েছে যে এই চরাঞ্চলের এই পাট সহ অন্যান্য সবজি সহ অন্যান্য ক্ষেতগুলো রয়েছে, সেই ক্ষেতগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয় কিনা। অন্যদিকে ভাঙন, আমরা কালকে 36টি পয়েন্টের খবর পেয়েছিলাম পানি উন্নয়ন বোর্ডের কাছে, আজকে কিন্তু 4টি যোগ হয়েছে। আজকে 40টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় এবং প্রায় 1.5 শতাধিক বাড়ি গত 3 দিনে বিলীন হয়েছে, এমন খবর কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকেই পেয়েছি। ফলে এই যে ভাঙন যে এলাকায় হচ্ছে, সেই এলাকায় মানুষ কিন্তু একটু বেশি ভোগান্তি
ভোগান্তিতে রয়েছে এবং তারা হতাশায় ভুগছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে ৩০টি জায়গায় তারা কাজ করছে জিও ব্যাগ ফেলে, কিন্তু মানুষের দাবি কিন্তু হচ্ছে ভিন্ন রকম, যে আসলে কোথাও সেভাবে কাজ হচ্ছে না, ফলে ভাঙন ঠেকানো যাচ্ছে না, মানুষ কিন্তু ভাঙনের মুখে পড়ছে। তো আবার যদি পানি বাড়ে এই সংখ্যাগুলো কিন্তু বাড়বে, দুর্ভোগ আরো বাড়বে। বেশি সিরাজ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে গাইবান্ধায় যাব আসাদুজ্জামান মামুনের কাছে। মামুন, জানাবেন গাইবান্ধার সবশেষ কি খবর আছে? হ্যাঁ নিশি, আজ সকাল থেকে কিন্তু ব্রহ্মপুত্র, যমুনা এবং ঘাঘট নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। পাশাপাশি তিস্তা নদীর পানি, যেটা বিকাল ৩টার খবরে পানি উন্নয়ন বোর্ডের যে কন্ট্রোল রুম থেকে জানতে পেরেছি, তিস্তা নদীর পানি কিন্তু বাড়ছে। পাশাপাশি করতোয়া নদীর পানিও বেড়েছে, কিন্তু আপনার হচ্ছে ব্রহ্মপুত্র, যমুনা এবং ঘাঘট নদীর পানি কমতে শুরু করেছে। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আজকে আমি সকাল থেকে ফুলছড়ি, ট্যাংরাকান্দি চর অঞ্চলে ছিলাম। সেখানে আমি গিয়েছিলাম, সেখানে দেখেছি যে এখানে ব্যাপক হারে কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে এবং এছাড়া গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাগারটার প্রায় ৪২টি পয়েন্টে কিন্তু আপনার হচ্ছে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে কিছু কিছু জায়গায় কয়েকটি জায়গায় কিন্তু বালির বস্তা ফেলে এখানে পানি উন্নয়ন বোর্ড ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু অন্যান্য জায়গাগুলোতে, ভাঙনের জায়গাগুলোতে কিন্তু এখনো কাজ করছে না। আর হচ্ছে এখানকার মানুষজন থেকে জানতে পেরেছি এখানে কোনো সংস্থাই তাদের পাশে দাঁড়ায়নি। এদিকে আমি জানতে পেরেছি জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা আজকে এই দুপুরের দিকে আপনার গাইবান্ধার যে ফুলছড়ির পূর্ব কঞ্চিপাড়া গ্রামে নদী ভাঙন মানুষের মাঝে এখানে আর্থিক সহায়তা এবং অন্যান্যভাবে সহযোগিতা করেছেন, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এটা করেনি। পাশাপাশি এখানে ভাঙন অব্যাহত রয়েছে। আগে যেমনটি জেনেছিলাম যে 25টি এলাকা ভাঙন কবলিত, কিন্তু এখানে এখন জানা যাচ্ছে 42টির মতো। প্রতিদিনই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে প্রতিদিনই বাড়ছে ভাঙন। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সিরাজগঞ্জে যাব, গোলাম মাওলা হীরক গুণের কাছে। হীরক, পানি তো কমতে শুরু করেছে, ভাঙন রোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দুর্গতদের কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে জানাবেন। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিন্তু এখনো বাড়ছে, কারণ আজকেও 24 ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিন্তু 12 সেন্টিমিটার বেড়েছে সিরাজগঞ্জ পয়েন্টে, এবং কাজীপুর পয়েন্টে পানি বেড়েছে আরও 18 সেন্টিমিটার। যে কারণে এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু এবছর সিরাজগঞ্জের সদর, কাজীপুর, চৌহালি উপজেলায় কিন্তু যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়। গত দুদিন আগে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের নদীর ডানটি রক্ষা বাঁধের প্রায় সামনের অংশে 15 মিটার নদীগর্ভে বিলীন হয়। ঠিক আজকে সকাল থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ নিক্ষেপ করে সে ভাঙন রোধ করার চেষ্টা করছে। ঠিক আমরা যে স্থানটিতে রয়েছি, সিরাজগঞ্জ শহর রক্ষা যেটি বাঁধ, এই বাঁধের পূর্ব পাশে কিন্তু সদর উপজেলায় যেটি কাওয়াকোলা ইউনিয়ন আছে, সেই কাওয়াকোলা ইউনিয়নে কিন্তু এবছর যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে ভাঙনে এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় প্রায় নদীগর্ভে বিলীন হওয়ার পথে সদর উপজেলার পক্ষ থেকে কিন্তু সেই বিদ্যালয়টি নিলাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও কিন্তু ভাঙন রয়েছে চৌহালি উপজেলার বিভিন্ন চরাঞ্চলে। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি আরও 2 থেকে 3 দিন কিন্তু বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের বন্যার কিন্তু আশঙ্কা নেই এবং পূর্বাভাসও নেই পানি উন্নয়ন বোর্ড বলছে। তারপরেও কিন্তু আমরা দেখছি যে প্রতিদিনই পানি বাড়ছে এবং যমুনা নদী কিন্তু আজকে যেটি দেখছি যে যমুনা নদীতে কিন্তু স্রোত রয়েছে এবং যমুনা নদীর ভাঙন সেটি কিন্তু সিরাজগঞ্জ সদর এবং কাজীপুরে কিছুটা রোধ হলেও আমরা দেখেছি যে কাওয়াকোলা এবং সেটি চৌহালি উপজেলায় সেটি ভাঙন কিন্তু এখনো রয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা কিন্তু বন্যা এবং ভাঙন মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও যে সিরাজগঞ্জের 9টি উপজেলায় কিন্তু তারা প্রস্তুত রাখা হয়েছে। নিশি। হীরক, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন পানি কমা বাড়া এবং নদী ভাঙনের খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। আমরা পরের খবরে যাব। নরসিংদীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে, পরে আটক করা হয় এক যুবককে। পুলিশ জানায় গত সোমবার ধর্ষণের শিকার হন ওই তরুণী। বিষয়টি জানাজানি হলে মাধবদী থানায় লিখিত অভিযোগ করা হয়। পরে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয় সদর হাসপাতালে। এদিকে রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ, আর সদর হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগীকে।
চট্টগ্রামের উড়াল সড়কগুলো যেন ময়লা আবর্জনার ভাগাড়, মাঝে মাঝে ধুলাবালি ও ময়লা আবর্জনা বিভিন্ন স্থানে স্তূপ করেই দায় সারে পরিচ্ছন্ন কর্মীরা। কিন্তু তা আর অপসারণ হয় না দিনের পর দিন, ফলে তা আবারও ছড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ। এতে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে তৈরি হচ্ছে খানাখন্দ, যা বাড়িয়ে দিচ্ছে যান চলাচলের ঝুঁকি। এতে অবকাঠামোর ঝুঁকি দেখছেন নগরবিদরা। চট্টগ্রামের কদমতলী ফ্লাইওভারের মঙ্গলবারের ছবি। কোথাও ধুলাবালির স্তূপ, আবার কোথাও ময়লা আবর্জনার ভাগাড়, যা পড়ে আছে গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এসব ধুলাবালি ও ময়লা ঝাড়ু দিয়ে বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখলেও সেখান থেকে তা অপসারণের যেন কেউ নেই, যা আবারও ছড়িয়ে পড়ে উড়াল সড়কে। কোথাও ময়লা আবর্জনা জমে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ। এতে অল্প বৃষ্টিতেই ফ্লাইওভারে জমছে পানি, ফলে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে তৈরি হচ্ছে খানাখন্দ, যা বাড়িয়ে দিচ্ছে যান চলাচলের ঝুঁকি। এখানে অনেক ধুলবালু এখানে জমা থাকে, কারণ এগুলা পরিষ্কার থাকে ভালো, কারণ এখানে গাড়ি চলাগুলা অসুবিধা হয়। মহিলারা পরিষ্কার করি টালাই যা গাড়ি আলা লই জানা। এখানে 1 মাসের মতো বালুগুলো পড়ে রয়েছে এবং এখানে পানি জমি থাকে, রাস্তা গাঁথা হয়ে যায়, আমাদের চলাচলের জন্য কষ্ট হয়ে যেতেছে। আমরা যাচ্ছি, ধুলাবালি নাকে মুখে ঢুকতেছে, অনেক সময় দেখা যাচ্ছে ব্রেক করলে আপনার গাড়িটা স্লিপ করলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। নগরীর অন্যান্য ফ্লাইওভারেও একই অবস্থা। এই যেমন লালখান বাজার বহদ্দারার ফ্লাইওভার, যেখানে পরিচ্ছন্নতার কাজ হয় না দীর্ঘদিন। তাই লালখান বাজার থেকে 16 শহর পর্যন্ত ধুলাবালির স্তূপ দেখা গেছে অন্তত 8টি স্থানে। বাদ যায়নি রাহাত্তারপুল ও কালামিয়া বাজার ওভারপাসও। এটা যে একটা লংজিভিটি আছে, এটা তো একটা স্ট্রাকচার, আরসিসি স্ট্রাকচার। এখানে এভাবে পানি জমে থাকাটা কোনোভাবেই উচিত না। এই সমস্যাটার সমাধান খুবই সহজ, জাস্ট যে পরিষ্কার করে বালিগুলোকে যথাসময় নিয়ে যাওয়া। এই কাজটাই যদি করতে ব্যর্থ হয় সংস্থা, সিটি কর্পোরেশন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, এটা খুবই দুঃখজনক। তবে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান সিটি মেয়র। ময়লা ওঠানোর সাথে সাথে কিন্তু আবার নিয়ে যাওয়া যায় না, এখানে পানিগুলো আপনার এখান থেকে আস্তে আস্তে সরতে হয়। তো পানি সরার জন্য তারা সেখানে 2 থেকে 3 দিন রেখে দেয়। চটের বস্তার মধ্যে এগুলোকে ঢুকিয়ে সেটা আমরা নিয়ে যাওয়া যায় কিনা সেটা আমরা দেখছি। বিভিন্ন জায়গায় খানাখন্দ হয়ে গেছে, ওই খানাখন্দগুলো আমি বলেছি প্যাচ আপ করে দিতে। এটা আমরা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, যেখানে যেখানে গর্ত থাকবে সেগুলো প্যাচ আপ যাতে করে দেওয়া। চট্টগ্রাম নগরের বর্তমানে ফ্লাইওভার আছে 3টি, একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আর খোলা পণ্য ওঠানামা দুক্ষেত্রেই রেকর্ড হয়েছে। 35,18,841 একক কন্টেইনার ওঠানামা হয়, আর খোলা পণ্যের পরিমাণ 13,77,35,000 টন। দুপুরে বন্দরের নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস ভবনের উদ্বোধনকালে এই তথ্য জানান বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। চেয়ারম্যান বলেন, বৈশ্বিক নানা সংকটের মধ্যেও সময় উপযোগী বিভিন্ন উদ্যোগে 2025-26 অর্থ বছরে আগের বছরের চেয়ে কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে 6.76%। খোলা পণ্যে প্রবৃদ্ধি 5.36, বেড়েছে জাহাজ আসা যাওয়াও, আর বছরটিতে মোট আয় হয়েছে 6,629 কোটি 17 লাখ টাকা। আমাদের অ্যাভারেজে 11% কার্গো গ্রোথ হচ্ছে। আমরা যদি আমাদের পিয়ার কম্পিটিটর যারা, তাদের সাথে যদি আমরা লজিস্টিক্সে কম্পিটিটিভ না হই, তাহলে কিন্তু আমাদের দেশে হাই এন্ড প্রোডাক্টগুলো আসবে না, আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। এটা বাধা হিসেবে কাজ করবে। এইটা যেন বাধা না হয়, ব্যবসা বান্ধব যেন হয়, সার্ভিসটা যেন আরও এফিশিয়েন্ট হয়, ডেলিভারি যেন সিমলেস হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং এটা করতে পারলে আমাদের যে টার্গেট, যে রিজনাল লজিস্টিক্স হাব এবং রিজনাল হলো আপনার ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমাদের আত্মপ্রকাশ করা। কাল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। লাখো শিক্ষার্থী যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখন বান্দরবানের দৃষ্টি প্রতিবন্ধী এক পরীক্ষার্থী লড়ছেন ভিন্ন এক যুদ্ধে। প্রস্তুতি নয়, তার লড়াই একজন শ্রুতি লেখক পাওয়া নিয়ে। কেননা নীতিমালায় না থাকায় তাকে শ্রুতি লেখক দেওয়া যাচ্ছে না বলছে বোর্ড। ফলে বিভিন্ন দপ্তরের দুয়ারে ঘুরে ঘুরে হতাশ পরিবার। বান্দরবান পৌরসভার বাসিন্দা হাফেজ ইমতিয়াজুল ইসলাম শুভ মাত্র 11 মাস বয়সে গ্লুকোমায় আক্রান্ত হয়ে হারান 2 চোখের দৃষ্টি।
কিন্তু দৃষ্টি হারালেও হারায়নি তার স্বপ্ন। অদম্য ইচ্ছাশক্তি আর মায়ের অক্লান্ত পরিশ্রমে তিনি এবার এইচএসসি পরীক্ষার্থী। গত 2 বছর ধরে নানা প্রতিকূলতা পেরিয়ে নিয়মিত কলেজে যাতায়াত করেছেন ইমতিয়াজুল। প্রতিদিন তাকে কলেজে পৌঁছে দিয়েছেন তার মা। সীমিত সামর্থ্যের মধ্যেও তাকে পড়াশোনা চালিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করেছে পরিবার। কিন্তু শ্রুতি লেখক জটিলতায় পরীক্ষা শুরুর আগে এসে থমকে যাচ্ছে তার স্বপ্নের পথ চলা। অনেক কষ্ট করে সংগ্রাম করে আমার আম্মু সহ এতগুলো কাগজ নিয়ে আমি সবকিছু রেডি করে যখন বোর্ডে গেলাম, বোর্ড আমাকে শুধুমাত্র নীতিমালার আক্ষরিক একটা প্রয়োগ দেখে কোনো ধরনের মানবিকতা না দেখিয়ে আমাকে রিজেক্ট করে দিল। এটা মানে কোনোভাবে যুক্তিযুক্ত বলে আমার মনে হচ্ছে না। নীতিমালা অনুযায়ী কোনো 10ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্রুতি লেখক হিসেবে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে ইমতিয়াজুলের, কারণ একই সময়ে চলবে স্কুলের মূল্যায়ন পরীক্ষা। তাই পরিবার সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া একজন শিক্ষার্থী নির্বাচন করলেও ফলাফল প্রকাশ না হওয়ায় তারও অনুমোদন দেয়নি শিক্ষা বোর্ড। ফলে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ঘুরে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ইমতিয়াজুল ও তার পরিবার। সামনে সবার পরীক্ষা, সবার ছেলের পরীক্ষা, ওরা মানে আমার ছেলের পরীক্ষা দিবে, যার কারণে আমরা অনিশ্চিত ভুগতেছি। আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার যে পরীক্ষা দিতে না পারলে। 2টি বছর এত কষ্ট করে পড়ালেখা করে আনলাম, কিন্তু আনার পরে যে সামনে পরীক্ষা দিয়ে বসতে না পারে, তাহলে আমার ছেলের পরীক্ষা 2 বছর আমার শেষ, জীবন তার লাইফটা বরবাদ। কোনো জায়গায় সুরাহা পাচ্ছি না। আমি চাই আমার মতো আরো আমার বাচ্চার মতো আরো যে বাচ্চাগুলো আছে তারাও যাতে প্রতিবন্ধকতা থেকে বের হয়ে আসতে পারে, নীতিমালাগুলো সংশোধন করে। তবে নিয়মের বাইরে কিছু করার নেই বলে জানালেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। শিক্ষা জীবনে এতদূর টেনে এনেও এমন স্বপ্নভঙ্গের বেদনায় হতাশ ইমতিয়াজুলের পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।